কুম্ভমেলায় এক পত্রকার নিউজ কালেক্ট করার জন্য গেছিল, কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই সে যখন এক মালা বিক্রেতা মহিলাকে দেখলো, তার চোখ যেন ছানা বড়া হয়ে গেল। বন্ধুরা, তারপর ওই পত্রকার আর ওই মালা বিক্রেতা মহিলার সঙ্গে এমন এমন ঘটনা ঘটেছিল যেটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। বন্ধুরা, কে ছিল ওই মালা বিক্রেতা মহিলা, তার আসল সত্যতা কি ছিল, কেনই বা ওই রিপোর্টার সেই মালা বিক্রেতা মহিলাকে দেখে এত হতবাক হয়ে গেছিলেন, চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন। তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক। উত্তরপ্রদেশের একটি ছোট্ট ডিস্ট্রিক্টে মনীষ নামের এক ছেলে বাস করত। সেই ছেলেটি নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সে ছোটখাটো কোনো কোম্পানিতে নিজের কাজ খুঁজছিল। বন্ধুরা, ছেলেটি কিন্তু তখনও কোনো জায়গায় কাজ খুঁজে পায়নি। তবুও তার মা বাবা যখন দেখলো ছেলে বিবাহযোগ্য হয়ে গেছে, এখানকারই একটি মেয়ের সঙ্গে ছেলেটির বিয়ে ঠিক করে দেওয়া হলো। বন্ধুরা, মেয়েটির নাম ছিল সঙ্গীতা। সঙ্গীতা যখনই মনীষের বাড়িতে বিয়ে হয়ে ঢুকলো, তখনই সে ওই বাড়িতে খুব ভালো মতোই থাকতে শুরু করলো। মনীষ একটি ব্যবসা খোলার জন্য নিজের বাবার কাছ থেকে কিছু টাকা ধার নিল এবং তারপর সে যেখানে থাকে সেখানেই একটি ছোট্ট ব্যবসা খুলে বসলো। কিন্তু মনীষের ভাগ্য এতটা ভালো ছিল না যে সে কাজে এত বেশি সফলতা পেত। অনেক কষ্ট করার পর, অনেক প্রচেষ্টা করার পরও ব্যবসায় সে শুধুমাত্র অসফলই হচ্ছিল। সে অনেক মাল তুলে ফেলেছিল, কিন্তু সেই মাল তার বিক্রি হতেই চাইছিল না। এমনভাবেই দিনের পর দিন যখন তার কোনো মাল বিক্রি হচ্ছিল না, তখন একদিন তার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেল। কিন্তু মনীষ হার মানেনি। সে আবারও একটি ব্যবসা দিল। সে ভেবেছিল এই ব্যবসায় সে ভালো ফল করবে, এই ব্যবসায় সে অনেক অর্থ উপার্জন করবে এবং নিজের আর নিজের পরিবারকে সুখে শান্তিতে রাখতে পারবে। কিন্তু এবারও সে সফল হলো না। সে এবারও যেই ব্যবসা চুজ করেছিল সেই ব্যবসা ক্ষণস্থায়ী ছিল। কিছুদিন তো তার ব্যবসা চললো, কিন্তু কিছুদিন পর আবারও যেইকে সেই অবস্থা হয়ে গেল। তখনই তার বাড়ির লোকও তার উপরে প্রচণ্ড পরিমাণে রেগে গেছিল, কারণ দিনের পর দিন তারা মনীষকে টাকা দিয়ে চলেছিল আর মনীষ ব্যবসায় উন্নতি করতেই পারছিল না। মনীষের এক ছোট ভাই ছিল। সেই ভাই তার থেকে মাত্র 2 বছরেরই ছোট ছিল। তাই সেও নিজের দাদাকে বলতে লাগলো, দেখ, তুই যদি এইভাবে বাবার সমস্ত টাকা পয়সা নষ্ট করে দিস তাহলে কিভাবে চলবে? বাবা আমাকেও তো কিছু দেবে, আমিও তো জীবনে কিছু করব। শুধু তোকেই যদি তিনি সাহায্য করে চলেন তাহলে তো আমি পথে বসে পড়ব। নিজের ভাইয়ের মুখে কথা শোনার পর মনীষ খুবই দুঃখিত হয়ে পড়ল। সে এখন নতুন কোনো ব্যবসা করতেও ভয় পাচ্ছিল, কারণ সে ভাবছিল আবারও যদি সে কোনো ব্যবসা করে আর সেই ব্যবসায়ও সে যদি কোনোভাবে লোকসান ওঠায় তাহলে তার পরিবারের লোক তাকে আরও অনেক কথা শোনাবে। মনীষের স্ত্রী তার সঙ্গ দিয়েছিল, তার সঙ্গে সব সময় দাঁড়িয়েছে, কিন্তু এক না একদিন সেও এটা বুঝতে বাধ্য হয়েছিল। এক না একদিন তারও এটা মনে হচ্ছিল যে হতে পারে আমার স্বামী ব্যবসায় কোনো উন্নতি করতেই পারবে না, হতে পারে ও সারা জীবন এইভাবেই কাটিয়ে দেবে। এভাবেই দেখতে দেখতে 2 বছর কেটে গেল। 2 বছর পর মনীষের ঘরে একটি পুত্র সন্তান জন্মালো। নিজের ছেলের মুখ দেখার পর মনীষ আবারও নতুন করে স্বপ্ন দেখা শুরু করলো। সে ভাবতে লাগলো, এখন আমার ছেলের জন্য আমাকে কিছু না কিছু অবশ্যই করতে হবে। মনীষ ও তার স্ত্রী তাদের ছোট্ট সন্তানকে পেয়ে খুবই খুশি ছিল। কিন্তু বন্ধুরা, তাদের এই খুশির মুহূর্ত বেশি দিন স্থায়ী রইল না, কারণ মনীষের বাবা তাকে বলতে লাগলো, দেখো, তুমি এখন 2 জনের থেকে 3 জন হয়ে গেছো, এখন তো তোমাকে বাইরে বেরিয়ে কোনো না কোনো কাজ করতেই হবে। এইভাবে আমি তোমাকে আর কতদিন চালাবো? বন্ধুরা, মনীষের বাবা সরকারি চাকরি করতেন এবং উনি বেশ ভালো টাকায় পেনশন পেতেন। আর এতদিন মনীষের বাবার পেনশনেই সমস্ত পরিবার চলতো, সমস্ত পরিবারের প্রতিপালন হচ্ছিল। কিন্তু এখন মনীষের পরিবার হয়েছে, মনীষের একটি সন্তান হয়েছে, তাই তার বাবাও বলতে লাগলো, তুমি এখন বাইরে বেরিয়ে অন্য কোনো কাজ করো এবং নিজের সংসারকে নিজে গুছিয়ে নাও। বন্ধুরা, এতদিন পর্যন্ত মনীষের বাবা মা তাকে এইভাবে বিভিন্ন রকম কথা বলতো। বাবা মার কথা সে শুনতো এবং প্রথম প্রথম তার খারাপ লাগলেও পরে সে ভাবতো, আচ্ছা ঠিক আছে, আমার বাবা মাই তো বলছে। কিন্তু এরপর যখন মনীষের পুত্র হলো, তার শ্বশুর বাড়ির লোক অর্থাৎ মনীষের স্ত্রীর মা বাবা, ভাই, ভাইয়ের বউ
তারা সকলে যখন মনীষের ছেলেকে দেখতে আসলো তখন তারাও মনীষকে ওই একই কথা বলতে লাগলো। তারা বলল, দেখো তোমার বাবার উপরে আর কতদিন চলবে, তুমি এখন নিজে কিছু করো, তোমার ছেলে হয়েছে, তার ভবিষ্যৎটা তো তোমাকেই দেখতে হবে। নিজের শ্বশুরবাড়ির লোকের মুখে এই সমস্ত কথা শোনার পর মনীষ রাগের চোটে তাদেরকে বলতে লাগলো, আমি কোনো কাজ করতে পারবো না, আমি যেভাবে আছি সেভাবেই থাকবো। এদিকে শ্বশুরবাড়ির লোক যখন নিজের জামাইয়ের মুখে একথা শুনলো তারা তাকে উল্টোপাল্টা কথা বলে সেখান থেকে চলে গেল। এদিকে নিজের শ্বশুরবাড়ির লোকের মুখে এত অপমান সহ্য করার পর মনীষ সঙ্গীতার থেকেও খুব আলাদা আলাদা থাকতে শুরু করলো। সঙ্গীতাকে সব সময় উল্টোপাল্টা কথা বলতে শুরু করলো। এদিকে সঙ্গীতা যখন দেখলো নিরন্তর মনীষ তার সঙ্গে খারাপ ব্যবহার করছে এবং সে বাইরে কাজ করতে যেতে চাইছে না, নিজে কিছু করে সংসারকে টাকা পয়সা দিতে চাইছে না, তখন সঙ্গীতাও মনীষের উপর খুবই রেগে গেল। সঙ্গীতা দিনের পর দিন মনীষকে বোঝানোর চেষ্টা করেছিল, দেখো তুমি বাইরে বেরো, বাইরে বেরিয়ে কোনো কাজবাজ করো, দেখো এইভাবে তোমার বাবা মার কথা শুনতে আমারও তো ভালো লাগে না, দিনের পর দিন ওরা আমাকে বিভিন্নভাবে অপমানিত করে, আমি কতদিন এসব সহ্য করব। কিন্তু মনীষ তার স্ত্রীর কোনো কথা শুনতে রাজিই ছিল না। এমনই অবস্থায় মনীষ আর সঙ্গীতার মধ্যে প্রতিদিনই প্রায় ঝগড়া বিবাদ লেগেই চলেছিল। মনীষের ছেলের যখন 6 মাস বয়স হলো তখন সঙ্গীতা আর মনীষের মধ্যে একদিন ভীষণ ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। আসলে সঙ্গীতার মা বাবা সব সময় সঙ্গীতার কান ভরতো, তারা সব সময় সঙ্গীতাকে তার স্বামীর নামে উল্টোপাল্টা কথা বোঝাতো আর নিজের বাপের বাড়ির কথা শুনে সঙ্গীতাও নিজের স্বামীর সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করত, তার সঙ্গে ঝগড়াঝাটি করত। দিনের পর দিন মনীষ সঙ্গীতার এই সমস্ত কথা শুনতো, সহ্য করত। মনীষের বাবা মাও এই সমস্ত দৃশ্য দেখতো, কিন্তু তারা তাদের মাঝখানে কখনোই কোনো কথা বলতো না। কিন্তু একদিন সঙ্গীতা প্রচণ্ড পরিমাণে বাড়াবাড়ি শুরু করে দিল। সে মনীষের সঙ্গে নিরন্তর ঝগড়া করে চলেছিল, নিরন্তর অশান্তি করে চলেছিল। তাই মনীষও সিদ্ধান্ত নিল যে দেখো আমার প্রতিদিনকার এমন ঝগড়াঝাটি ভালো লাগছে না, তুমি দেখো তুমি কি করতে চাও, তোমার যদি আমাকে ভালো না লাগে তাহলে তুমি এখান থেকে বেরিয়ে গিয়ে নিজের বাপের বাড়িতে গিয়ে থাকতে পারো। এদিকে সঙ্গীতা যখন মনীষের মুখে একথা শুনলো তখন সে প্রচণ্ড রেগে গেল এবং রাগের বশবর্তী হয়ে সে নিজের কিছু জামা কাপড় একটি ব্যাগের মধ্যে গুছিয়ে নিজের শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। সে নিজের 6 মাসের বাচ্চাটিকেও নিজের সঙ্গে নিয়ে গেছিল। সঙ্গীতার বাপের বাড়ির লোক সবসময় সঙ্গীতাকে এটাই বোঝাতো, যদি তোর স্বামী বলে তুই বাপের বাড়ি চলে যা তাহলে কোনো দিক না চিন্তা করে সোজা বাড়িতে চলে আসবি, কারণ ওই ছেলে তোকে কোনোদিনও সুখী রাখতে পারবে না। সঙ্গীতা নিজের বাবা মার কথা শুনলো এবং নিজের বাপের বাড়িতে চলে আসলো। সে নিজের ছেলেকে বাপের বাড়িতে নিয়ে রাখতে লাগলো। কিন্তু দিনের পর দিন যখন সঙ্গীতা বাপের বাড়িতেই থাকতে শুরু করলো তখন মনীষ ও তার পরিবারের লোক এটা ভাবলো যে সঙ্গীতা এত দিন কেন বাপের বাড়িতে রয়েছে। মনীষ সঙ্গীতাকে তার বাপের বাড়ি থেকে আনতেও গেল, কিন্তু সঙ্গীতা কোনোভাবেই তার শ্বশুর বাড়িতে যেতে রাজি ছিল না। সঙ্গীতার বাপের বাড়ির লোক তাকে এত ভালো মতো মনীষের সম্বন্ধে এটা ওটা বুঝিয়ে দিয়েছিল যে সঙ্গীতা মনীষের সঙ্গে সংসারই করতে রাজি হচ্ছিল না। দিনের পর দিন তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে। মনীষ নিজের ছেলেকে নিজের কাছে রাখার জন্য আর্জি জানায়, কিন্তু তার আর্জি খারিজ করে দেওয়া হয়, কারণ মনীষ কিছুই করতো না, মনীষের কোনো ইনকাম ছিল না। আর এদিকে সঙ্গীতার ছেলে যেহেতু 6 মাস বয়সের ছিল তাই এখন তার নিজের মাকেই সব থেকে বেশি প্রয়োজন ছিল। মনীষ ও তার পরিবারের লোকও এটা জানতো যে এখন তার ছেলের নিজের মাকে বেশি প্রয়োজন, তাই তারা এই বিষয় নিয়ে খুব একটা জোরজার করলো না। কিন্তু এভাবেই প্রায় 1 বছর কেটে যাওয়ার পর সঙ্গীতার বাড়ির থেকে ডিভোর্সের নোটিশ আসে। মনীষ যখন দেখে সঙ্গীতার বাড়ি থেকে ডিভোর্সের নোটিশ এসেছে সে অবাক হয়ে যায়। সে ভাবতে লাগলো সাধারণ একটা ছোটখাটো ঝগড়ার জন্য কেউ কাউকে ডিভোর্স দেয় নাকি। সে আবারও সঙ্গীতার কাছে গেল এবং তাকে বুঝিয়ে শুনিয়ে নিজের বাড়িতে নিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু সঙ্গীতা মনীষের কোনো কথা শুনতে রাজি ছিল না। সে তো নিজের বাবা মার কথাই শুনছিল, নিজের ভাইয়ের বউয়েরই কথা শুনছিল। সে শুধুমাত্র এটাই চাইছিল যে মনীষ তাকে ডিভোর্স দিয়ে দিক, আর মনীষের ছেলের যতদিন না 5 বছর বয়স হবে, সে যতক্ষণ না বুঝতে পারবে যে সে কোথায় থাকতে চায়, বাবার কাছে থাকতে চায় না মার কাছে থাকতে চায়, ততদিন তাকে নিজের মায়ের কাছেই থাকতে দেওয়া হোক। কোর্টে কেস চলল এবং সঙ্গীতা আর মনীষের কিছুদিনের মধ্যেই ডিভোর্স হয়ে গেল। কিন্তু কোর্ট থেকে সঙ্গীতার ছেলেকে 5 বছর অবধি তার কাছে রাখারই পরামর্শ দেওয়া হলো। কিন্তু 5 বছর পর ছেলেকে জিজ্ঞেস করা হবে যে সেই ছেলে নিজের বাবার কাছে থাকতে চায় না তার মায়ের কাছে থাকতে চায়। বন্ধুরা, এই বিষয়টি এতটুকু স্থগিত হয়ে রইল।
এদিকে সঙ্গীতা নিজের বাবা মার সঙ্গে তার ছেলেকে নিয়ে থাকতে শুরু করলো, আর মনীষ নিজের বাড়িতেই থাকলো। সে নিজের বাড়িতে থেকে বিভিন্ন কাজ বাজে ব্যস্ত হয়ে গেল। সে ভাবতে লাগলো, এই কাজের জন্যই আমি আমার সম্পূর্ণ পরিবারকে হারালাম। মনীষ আর সঙ্গীতা একে অপরের থেকে আলাদা হয়েছিল প্রায় 2 বছর কেটে গেছিল। এই 2 বছরের মধ্যে মনীষ অনেক কিছু ট্রাই করেছিল, অনেক জায়গায় কাজ খুঁজেছিল, কিন্তু কোথাও সে ভালো কোনো কাজ খুঁজে পায়নি। শেষে মনীষ পত্রকারিতার কাজ শুরু করলো, অর্থাৎ সে নিউজ রিপোর্টারের কাজ শুরু করলো। সে নিউজ রিপোর্টারের কাজ করে এদিক ওদিক খবর সংগ্রহ করত। বন্ধুরা, মনীষ যখন পত্রকারিতা করছিল, অর্থাৎ সে যখন একজন নিউজ রিপোর্টার হয়ে গেছিল, তখন তার এই কাজটা খুব ভালো লাগতে শুরু করলো। সে ভাবতে লাগলো, এই কাজটাই আমার জন্য তৈরি, কারণ এটা করলে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পারবো, বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবো, কত মানুষের কত কাহিনী শুনতে পারবো। এটা ভেবেই মনীষ ওই কাজটাই মন দিয়ে করতে শুরু করলো। মনীষ আর সঙ্গীতার ডিভোর্স হয়েছিল 2023-এ, আর এখন 2025 কুম্ভ মেলায় মনীষ যখন পত্রকারিতার কাজ করতে সেখানে উপস্থিত হলো, সে সবার আগে আগে অর্থাৎ মেলার শুরুতেই সেখানে গেছিল, কারণ সে ভেবেছিল আমি সবার আগে যদি সেখানে যাই, আমি আমার দর্শকদের অনেক ভালো ভালো জিনিস দেখাতে পারবো, অনেক ভালো ভালো সাধু মহাত্মাদের সঙ্গে পরিচয় করাতে পারবো, তাদের ইন্টারভিউ নিতে পারবো। এমনটা ভেবেই সে এক রাত আগেই কুম্ভ মেলায় চলে গেল এবং সেখানে গিয়ে সেখানকার বিভিন্ন রকম ব্যবস্থা পর্যবেক্ষণ করতে লাগলো। মনীষ সেখানে অনেক ভিডিও ফুটেজ কালেক্ট করলো এবং সেই ভিডিও ফুটেজগুলোকে নিজের অফিসে পাঠিয়ে দিল, যাতে সকলেই এই কুম্ভ মেলার বিভিন্ন দৃশ্য সবার আগে দেখতে পারে, সবার আগে তার নিউজ চ্যানেল এই সমস্ত কিছু টেলিকাস্ট করতে পারে। এই সমস্ত কথা ভেবেই সে মেলায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল এবং বিভিন্ন রকম ফুটেজ কালেক্ট করছিল। প্রথম দিন সে অনেক ফুটেজ কালেক্ট করলো এবং সেই ফুটেজগুলোকে নিজের অফিসে পাঠালো, এবং পরদিন সে আবারও ফুটেজ কালেক্ট করার জন্য মেলায় ঘুরে বেড়াতে লাগলো। সে মেলায় বিভিন্ন সাধু মহাত্মাদের কাছে যেতে লাগলো এবং তাদের জীবন কাহিনী ক্যাপচার করতে লাগলো। কিন্তু বন্ধুরা, যখন মনীষ এইভাবেই মেলায় ঘুরে বেড়াচ্ছিল এবং বিভিন্ন সাধুদের সঙ্গে ইন্টারভিউ করছিল, তখন হঠাৎ করেই মনীষ সেই মেলাতেই একটি মেয়েকে দেখতে পেল। বন্ধুরা, সেই মেয়েটি মেলায় মালা বিক্রি করছিল। তাকে দেখতে তো খুবই সুন্দরী ছিল, কিন্তু তার জামা কাপড় ফাটা ছেঁড়া ছিল এবং খুবই ময়লা ধরনের ছিল। মনীষ যখন প্রথমেই সেই মেয়েটিকে দেখলো, তার মনে হলো এ হয়তো সঙ্গীতা, কিন্তু কিছুক্ষণ পরেই সে ভাবতে লাগলো, না না, এটা কিভাবে হতে পারে, সঙ্গীতা এখানে কিভাবে আসবে। সেই মেয়েটিকে দেখতে একেবারে সঙ্গীতার মতো ছিল। মনীষ মনে মনে ভাবতে লাগলো, এই সঙ্গীতা নয় তো। পরক্ষণেই তার মনে হলো, না না, সঙ্গীতা কিভাবে হবে, সঙ্গীতাকে তো আমি 5 লাখ টাকা দিয়েছিলাম, এছাড়া ওর বাবা মা ওকে এই অবস্থায় কেন রাখবেন, ওর বাবা মা তো ওকে এত ভালোবাসে, যার জন্যে আমাদের সম্পর্কটা পর্যন্ত টিকলো না। কিন্তু বন্ধুরা, মনীষের বারবার মনে হচ্ছিল ওই মেয়েটা যেন সঙ্গীতা, কিন্তু তার কাছে গিয়ে এটা জিজ্ঞেস করার সাহস মনীষের হচ্ছিল না। তাই মনীষ মনে মনে এই বিষয় নিয়ে খুবই দুবিধায় ছিল, খুবই সমস্যার মধ্যে ছিল। তাই মনীষ নিজের এক পত্রকার বন্ধুকে তাকে সাহায্য করতে বলল। সে তার বন্ধুকে বলতে লাগলো, দেখ ভাই, তুই আমাকে একটা সাহায্য কর, ওই মহিলাকে দেখতে একদম আমার স্ত্রীর মতো। 2 বছর আগে আমার সঙ্গে আমার স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে, আমাদের এক সন্তানও আছে, আমার ওনাকে দেখে পুরো আমার স্ত্রীর মতো লাগছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ওটা আমার স্ত্রী হবে কি করে, কারণ আমি ডিভোর্সের সময় তাকে 5 লাখ টাকা দিয়েছিলাম, এছাড়া ও তো ওর বাবা মার কাছে থাকতো। তখনই মনীষের সেই পত্রকার বন্ধু তাকে বলতে লাগলো, দেখ, আমি তোকে বলি কি, একটা কাজ কর, আমি ওই মহিলার কাছে যাচ্ছি, আর ওই মহিলার কাছে গিয়ে ও কোথা থেকে এসেছে, ওর নাম কি, ওর বাড়ির ঠিকানা সমস্ত কিছু জানার চেষ্টা করছি। আমি মালা কেনার নাম করেই ওনার কাছে যাব, তারপর ওনার কাছ থেকে সমস্ত তথ্য নিয়ে তারপর তোকে এসে বলছি। এমনটা বলেই মনীষের সেই পত্রকার বন্ধু সেই মেয়েটির কাছে চলে গেল এবং মালা কেনার নাম করে তার কাছ থেকে বিভিন্ন কথা জানতে শুরু করলো। বন্ধুরা, ওই পত্রকার লোকটি যখন সঙ্গীতার কাছে গেল এবং তার নাম ঠিকানা জানতে চাইলো, এবং সে কেন এখানে এসেছে, এত সুন্দর দেখতে হওয়া সত্ত্বেও সে কেন এমন বস্ত্র পরে এইভাবে ছেঁড়া ফাটা জামা কাপড় পরে মালা বিক্রি করছে, এই সমস্ত কিছু তার কাছ থেকে জানতে চাইলো। তখন এই সঙ্গীতা বলল, দেখুন, আপনি যখন আমার কাছ থেকে এত কিছু জানতে চাইছেন, আমি অবশ্যই আমার জীবন কাহিনী আপনাকে বলবো, কিন্তু আপনি আমার নাম এবং আমার ঠিকানা কিন্তু লোককে জানাবেন না। আপনার যদি এই কাহিনী
আপনি টেলিকাস্ট করতেই হয়, সকলকে দেখাতেই হয়, তাহলে আপনি আমার নাম বদলে দেবেন, আমার ঠিকানা বদলে দেবেন। দয়া করে আমার আসল নাম কাউকে জানাবেন না। তখনই সেই ব্যক্তি বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার সমস্ত ঘটনা আমাকে জানাও, আমি তোমার আসল নাম কাউকে জানাবো না। তখনই সঙ্গীতা নিজের জীবনের সমস্ত ঘটনা সেই পত্রকার ব্যক্তিকে বলতে লাগলো। সে বলল, আজ থেকে 2 বছর আগে আমার সঙ্গে আমার স্বামীর ডিভোর্স হয়ে গেছিল, কিন্তু আমি যখন আমার বাবা মার কাছে থাকতে শুরু করলাম, তখন কিছুদিনের মধ্যেই আমি এটা বুঝতে পারলাম আমার দাদা বৌদি আমার টাকাগুলোর জন্য এত কাণ্ড ঘটিয়েছে। আমার ডিভোর্সের পর আমি আমার স্বামীর কাছ থেকে 5 লাখ টাকা পেয়েছিলাম, তার থেকে 3 লাখ টাকা তো আমার দাদা বৌদি নিয়ে নেয়, আর যে 2 লাখ টাকা আমার কাছে বেঁচেছিল আমি ভেবেছিলাম তাই দিয়ে কোনো একটা ব্যবসা করব, আর তারপর আমি আমার ছেলের সঙ্গে সুখে শান্তিতেই জীবন কাটাবো। আমার বাবাও বেঁচে ছিলেন, আমার মাও বেঁচে ছিলেন, কিন্তু হঠাৎই একটি পথ দুর্ঘটনায় আমার বাবার মৃত্যু হয়ে যায়। আমার মা সেই দুর্ঘটনায় খুবই অসুস্থ হয়ে পড়েন এবং তিনি বিছানা শয্যা হয়ে যান। ওনাকে ইমিডিয়েটলি একটি ভালো হসপিটালে ভর্তি করতে হয়, আর ওনার চিকিৎসা করতে গিয়েই আমার সেই 2 লাখ টাকাও শেষ হয়ে যায়, কিন্তু তবুও আমি আমার মাকে বাঁচাতে পারিনি। এদিকে আমি যখন আমার দাদা বৌদির কাছে থাকতে শুরু করলাম, তখন নিরন্তর আমার দাদা বৌদি আমার উপর অত্যাচার চালাতে লাগলো। তারা আমাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো, আমাকে দিন রাত খাটাতো, বদলে আমাকে দুবেলা দুমুঠো খেতে দিত এবং আমার ছেলেটাকে একটু দুধের ব্যবস্থা করে দিত। কিন্তু দিনের পর দিন এত কষ্ট সহ্য করার পরও আমি যখন দেখলাম তারা আমাকে আরও বেশি অত্যাচারিত করছে, আমার ছেলেকে ঠিকভাবে খেতে দিচ্ছে না, তখন আমি ভাবতে লাগলাম ওদের বাড়িতে আমি যত কাজ করি তার থেকে বেশি তো আমি কোথাও বাইরে গিয়ে কারোর বাড়িতে কাজ করলে এর থেকে অনেক বেশি টাকা উপার্জন করতে পারবো এবং আমি আমার ছেলেকে ভালো মতো রাখতে পারবো। বন্ধুরা, মনীষের পত্রকার বন্ধু তখন সঙ্গীতাকে বলতে লাগলো, তাহলে আপনি আপনার ছেলের সঙ্গে আপনার স্বামীর কাছে কেন চলে গেলেন না? তখনই সঙ্গীতা বলল, কিভাবে কোন মুখে তার কাছে যাব? আমি তার সঙ্গে অন্যায় করেছি, তাকে কত খারাপ খারাপ কথা শুনিয়ে তার সঙ্গে প্রতারণা করে তার থেকে ডিভোর্স নিয়েছি, এখন আমি কিভাবে তার সামনে গিয়ে দাঁড়াতাম? তাই আমি লজ্জার বশবর্তী হয়ে তার কাছে যেতে পারলাম না, তাকে কিছু জানাতে পারলাম না। আমি ভেবেছি যখন আমার ছেলের 5 বছর বয়স হবে, তখন যখন কোর্টে আমাদের একে অপরের সঙ্গে দেখা হবে, তখন আমি মনের কথাটা তাকে জানাবো। সে যদি তখন আমাকে মেনে নেয় তাহলে অনেক ভালো, তা না হলে তার ছেলেকে তাকে দিয়ে আমি এভাবেই নিজের জীবন কাটিয়ে নেব। কারণ আমার ছেলেটা খুব কষ্ট পাচ্ছে। আমি সারা দিন এইভাবে মালা বিক্রি করি, এদিক ওদিক ঘুরে ঘুরে কাজ করি, আর দুবেলা দুমুঠো আমার ছেলেটার মুখে খাবার তুলে দিই, কিন্তু আমার ছেলের তো এমন জীবন হওয়ার কথা ছিল না। তার দাদা, তার ঠাম্মি, তার পরিবারের লোকজন, একটা ভালো পরিবারের সন্তান, সে অনেক ভালো জীবন পায়, কিন্তু আমার ভুলের জন্য আমার ছেলেও ভুগছে। তখনই মনীষের সেই বন্ধু সমস্ত কথা মনীষকে গিয়ে জানালো। সে বলতে লাগলো, দেখ ভাই, তোর স্ত্রী এখন খুব প্রবলেমে আছে, সে খুব বিপদে পড়ে এই কাজ করছে। তারপর মনীষ যখন তার বন্ধুর মুখ থেকে কথা শুনলো, তখন সে ঘটনাস্থলে উপস্থিত হলো। মনীষের স্ত্রী যখন মনীষকে নিজের সামনে দেখলো, সে হতবাক হয়ে গেল। সে বলতে লাগলো, তুমি এখানে? তখনই মনীষ বলল, দেখো সঙ্গীতা, আমার ছেলে কোথায়? তুমি আমার ছেলেকে কোন অবস্থায় রেখেছো? সঙ্গীতা তখন মনীষের পা ধরে কাঁদতে লাগলো। সে বলতে লাগলো, দেখো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। মনীষ বলল, দেখো, আমি ও সমস্ত কিছু জানি না, আমি শুধু আমার ছেলেকে দেখতে চাই। তখন সঙ্গীতা নিজের ছেলেকে সেখানে নিয়ে আসলো। সে তার ছেলেকে একটি ছোট্ট তাঁবুর মধ্যে বসিয়ে এইভাবে মালা বিক্রি করতে বেরিয়েছিল। মনীষ যখন 2 বছর পর নিজের ছেলেকে এই অবস্থায় দেখলো, তার চোখে জল চলে আসলো। সে বলতে লাগলো, সঙ্গীতা, তুমি জীবনে কত বড় ভুল করে ফেলেছো। দেখো, যাদের ভরসায় তুমি আমাকে ছেড়ে গেছিলে তারা তো এখন এই পৃথিবীতেই নেই, আর তোমার দাদা বৌদি তোমার সঙ্গে এমন ব্যবহার করলো, এমন প্রতারণা করলো। তুমি একবারের জন্য নিজের কথা ভাবনি, নিজের সন্তানের কথা ভাবনি। এমনকি সে সময় যখন আমি কোনো কাজ করতাম না, তখন তুমি আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিলে। আমি যে কিভাবে সেই টাকা জোগাড় করেছিলাম সেটা আমিই জানি। তখনই সঙ্গীতা মেলা ভর্তি লোকের সামনে মনীষের পা ধরে ক্ষমা চাইতে লাগলো আর বলতে লাগলো, মনীষ, আমাকে ক্ষমা করে দাও, এর থেকে বেশি আমার কাছে আর কিছুই বলার নেই, আমি অনেক বড় ভুল করেছি। তখনই মনীষ তার বাবা মাকে ফোন করলো এবং এই সমস্ত ঘটনা জানালো। সে বলতে লাগলো, দেখো বাবা, আমি আমার ছেলেকে এই অবস্থায় দেখতে পারবো না, আমি আমার ছেলেকে এক্ষুনি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি।
সঙ্গীতা তখন মনীষকে বলতে লাগলো, দেখো তুমি যদি তোমার ছেলেকে নিয়ে যেতে চাও তাহলে নিয়ে যাও, কমসে কম ও তো ভালো থাকবে, ও তো সুখে থাকবে। তুমি এক কাজ করো, তুমি এটা ভালোই বলেছো, তুমি তোমার ছেলেকে তোমার সঙ্গে নিয়ে যাও, আমি এখানে যেভাবে পারবো নিজের জীবন কাটিয়ে নেব। তখনই মনীষ নিজের ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। যখন মনীষ নিজের ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, সঙ্গীতা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। কিছু দূর যাওয়ার পর মনীষ যখন দেখলো যে সঙ্গীতা এখন নিজের ভুল বুঝতে পেরেছে এবং তার মধ্যে আর কোনোরূপ কোনো অহংকার শেষ নেই, তখন সে সঙ্গীতার কাছে গিয়ে বলতে লাগলো, সঙ্গীতা, এখন তুমি পুরোপুরিভাবে একজন সৎ এবং ন্যায়পরায়ণ মানুষে পরিণত হয়েছো। তোমার মধ্যে এখন কোনো অহংকার নেই। তুমি জীবনে যত কষ্ট ভোগ করেছো, যত সমস্যার মধ্যে পড়েছো, তার থেকে তুমি অনেক কিছু শিখেছো এবং তোমার মধ্যে সেই অহংকার পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। তাই তুমিও এখন আমার সঙ্গেই যাবে। সঙ্গীতা যখন দেখলো যে মনীষ তাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চাইছে, তার সঙ্গে আবারও সুখে সংসার করতে চাইছে, তখন সে মনীষের কথায় বিশ্বাস করতে পারছিল না। সে বলতে লাগলো, মনীষ, তুমি আমার মতো একজন মেয়েকে আবারও নিজের জীবনে গ্রহণ করবে? মনীষ বলল, দেখো সঙ্গীতা, আমি তোমাকে প্রথম থেকেই খুব ভালোবেসেছিলাম, এখনো খুব ভালোবাসি। দেখো যা হয়েছে তা সবই বিধাতার লেখন ভেবে আমাদের সেগুলো ভুলে যাওয়া উচিত এবং নিজের জীবনে আবারও এগিয়ে চলা উচিত। দেখো আমাদের ছেলের তার মা এবং বাবা দুজনেরই ভালোবাসা প্রয়োজন, তাই আমি তোমাকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে মেনে নিতে চাই। তখনই মনীষ আর সঙ্গীতা আবারও নিজের ছোট্ট ছেলের সঙ্গে নিজের সুখের জীবন শুরু করলো। তাহলে বন্ধুরা, এই ছিল মালা বিক্রেতার সেই সুন্দরী মহিলা এবং তার রিপোর্টার স্বামীর কাহিনী। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, এই কাহিনীগুলো কাউকে বিরক্ত করার জন্য, কারোর মনে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলো শুধুমাত্র আপনাদের জীবনে প্রেরণা দেওয়ার জন্যই তৈরি করা হয় এবং আপনাদেরকে একটি সঠিক শিক্ষা প্রদান করার জন্য তৈরি করা হয়। আমাদের সমাজে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা প্রতিনিয়ত চোখের সামনে দেখেও সেগুলোকে অবহেলা করে যাই। স্বামী স্ত্রীর সম্পর্ক এই পৃথিবীর সবথেকে পবিত্র এবং সবথেকে গভীর সম্পর্ক, তাই এই সম্পর্কে কখনোই তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দিতে নেই। অনেক সম্পর্ক তৃতীয় ব্যক্তির আগমনে এইভাবেই ভেঙে চুরমার হয়ে যায়। তাই যদি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কখনো কোনোরূপ কোনো মনোমালিন্যের সৃষ্টি হয়েও বা যায়, তবুও নিজেদের মধ্যে কথা বলে সেগুলোকে সলভ করে নেওয়া উচিত। কখনোই তৃতীয় কোনো ব্যক্তিকে এই বিষয়ে কিছু জানানো উচিত নয়, তাহলে হিতে বিপরীত হবে আর এভাবেই তাদের সংসার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত, নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।